শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিন আজ। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের উদ্ভাসিত আলোয় যখন আলোকিত সোনার বাংলার স্বাধীনতা, ঠিক তখনই ঘাতকের হিংস্র বর্বরতায় জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল 7টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে সশস্ত্র রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন? সকাল থেকেই আসলে এখানে কড়া নিরাপত্তা পাহারা নেওয়া হয়েছে এবং কড়া নিরাপত্তার পাহারার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশাপাশি এরপরেই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এরপরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি এবং তারপরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা হয়। বিশেষ করে বিজয়ের দ্বার প্রান্তে আসার ঠিক দুদিন আগে শহীদ বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যার যেই কর্মযজ্ঞ, যে নৃশংসতা, যে বর্বরতা দেখানো হয়েছে, বিশেষ করে হানাদার বাহিনী এবং তাদের দোসররা মিলে রাতের অন্ধকারে শিক্ষক, সাংবাদিক এবং এই দেশের যে আপামর বুদ্ধিজীবী যারা দেশটাকে গঠন করার বা একটা স্বাধীন দেশের ভিত্তি নির্মাণের জন্য যে বুদ্ধিদীপ্ত যে মানুষগুলো, সেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদের স্মরণেই আজকের এই বুদ্ধিজীবী দিবসের এই আয়োজন। এবং এখানে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদনের পরে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদের পরে এখন আসলে বলা যায় যে সর্বস্তরের মানুষের জন্য এই স্মৃতিসৌধটি এবং সাভার এই বুদ্ধিজীবী সমাধিস্থলকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশা, ব্যক্তি মানুষ কিংবা সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যায়ক্রমিকভাবে এই সৌধে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন, যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন মাতৃভূমির জন্য, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। ঠিক বিজয়ের প্রাককালে তাদেরকে স্মরণ করবে গভীরভাবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে এবং এখন আসলে উন্মুক্ত করা হয়েছে সবার জন্য এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, কিন্তু এখনও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঠিক ইতিহাস ও তালিকা তুলে ধরা যায়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সেই সাথে বুদ্ধিবৃত্তিক ও সমৃদ্ধশালী কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন তারা। শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের সেই কথাগুলোই তুলে ধরছেন মইদুল ইসলাম। 1971
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পর দেশটি যাতে সঠিকভাবে পুনর্গঠিত হতে না পারে সেজন্য নৃশংসভাবে হত্যা করা হয় এদেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক সহ বুদ্ধিভিত্তিক নানা পেশার মানুষকে টার্গেট করে হত্যা করা হয় ওই সময়। ৭১ সালে পুরো যুদ্ধের সময় আমি কারারুদ্ধ ছিলাম। আমি ১৭ই ডিসেম্বর সকালবেলা কারামুক্ত হই এবং সেখানে বেরিয়েই খবর পেলাম এই বেদনাদায়ক এবং খুবই অসহনীয় দুঃসহ বেদনার যে খবর পেলাম সেটা হচ্ছে আমার পরিচিত জনরা, এই বুদ্ধিজীবীরা, এদের মধ্যে কেউ আমার শিক্ষক ছিলেন, কারো কারো সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, তারা হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে। পরে জানলাম যে অত্যন্ত দুঃখজনক হতো, তারা তাদের নিজ নিজ বাড়িতেই ছিলেন অনেকেই, এবং সেখান থেকেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ তারা এটা আশঙ্কা করেন নাই যে তাদের ক্ষেত্রে এই ধরনের একটা ট্র্যাজিক ঘটনা ঘটতে পারে। তবে স্বাধীনতা লাভের দীর্ঘ ৫০ বছর পার হয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার সঠিক ইতিহাস ও রহস্য এখনও জাতির কাছে অনেকটা অজানাই রয়ে গেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডক্টর মাহবুবুল্লাহ। এই ৫৩ বছরে আমরা আহাজারি করেছি, আমরা স্মরণ করেছি, শ্রদ্ধা জানিয়েছি বুদ্ধিজীবীদেরকে, শহীদ বুদ্ধিজীবীদেরকে, কিন্তু তারা কোন অবস্থায় কিভাবে কাদের দ্বারা নিহত হলেন এবং তাদেরকে আমরা হারিয়ে ফেললাম, সেটা কিন্তু আজও সেই রহস্য উদ্ঘাটিত হয়নি। মানুষের প্রশ্নের অবসানের স্বার্থে আমাদেরকে জানতে হবে যে এই বুদ্ধিজীবীদেরকে কারা কিভাবে হত্যা করেছে, এবং এটা যদি জানা না যায় তাহলে আমাদের জাতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আমাদের ধারণা অস্বচ্ছ থেকে যাবে। একই সাথে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশের জন্য সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ারও দাবি এই বিশ্লেষকের। জ্যোতির্ময় গুহ ঠাকুর। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিতে এসেছেন সর্বস্তরের মানুষ। দর্শক, সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, রায়ের বাজারের শ্রদ্ধা নিবেদনের খবর আমাদের জানান। আমাদের মাঝে উপস্থিত আছেন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা। রায়ের বাজারের বধ্যভূমিতে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, তাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা সেটি তারা প্রকাশ করছেন। এখানে বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি, এখন বিএনপির যে নেতাকর্মীরা তারা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে আশপাশের যে মোহাম্মদপুর থেকে শুরু করে মিরপুর, এইসব জায়গা থেকে মূলত বেশিরভাগ নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। এর পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক যে দলগুলো রয়েছে, যে সংস্থা বা সংগঠনগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। বিভিন্ন জায়গা থেকে যখন বেলা বাড়তে থাকবে তখন তারা এসে এই শ্রদ্ধা নিবেদন করবেন। আপনি নিশ্চয়ই জানেন ৭১ সালের ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি দিয়েছে। যদিও তারা কিভাবে আসবে, যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, তারা কিভাবে আসবে তাদের সেই কর্মসূচি নিয়েও কিন্তু ব্যাপক আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলোতে। আর সাধারণ মানুষ, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যে বুদ্ধিজীবীরা ছিলেন, যাদেরকে আমাদের বিজয়ের প্রাক্কালে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মানুষগুলোকে স্মরণ করছেন। বিভিন্ন জায়গা থেকে তারা দলে উপদলে এসে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশের যে মেধাবী সন্তানরা, যাদের দিয়ে বাংলাদেশ বিজয়ের পরে কিন্তু একটি বড় মেধাশূন্য একটি জাতি কিন্তু পেয়েছে। যে মেধাবীরা ছিল বাংলাদেশ, বিশেষ করে সাংবাদিক, দার্শনিক, চিকিৎসক, প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে মানুষগুলোকে আগের দিন ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এই সেই জায়গা যেখানে রায়েরবাজার বধ্যভূমি যাদেরকে নির্বিচারে হত্যা করে তাদেরকে এখানে বধ্যভূমিতে পুঁতে রাখা হয়েছিল, সেই নির্মম এবং সেই নৃশংস ঘটনাগুলোকে স্মরণ করে আজকে সাধারণ মানুষ বলছেন বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের সেই যে বিষয়টি রয়েছে, সেই যে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা যেন বাংলাদেশের মানুষ পালন করতে পারে। আর এখন থেকে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এ ছিল সর্বশেষ অবস্থা রায়ের বাজার বধ্যভূমিতে।
কুষ্টিয়ার ভেড়ামারায় রফিকুল ইসলাম নামে এক চা দোকানের মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাকে হত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা থানার 6 পুলিশ সদস্য উপজেলার চণ্ডীপুর জিকে ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে ওই চা দোকানিকে ডেকে নেন। পরে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে ব্রিজ থেকে লাফ দেন রফিকুল ইসলাম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় তার। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং 3 পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। পরে সংশ্লিষ্ট থানা পুলিশ ও বিজিবি অবরুদ্ধ 3 পুলিশ সদস্যকে উদ্ধার করে। বরগুনার আমতলী উপজেলার সুবন্ধী খাল, 15 কিলোমিটার দৈর্ঘ্য এ খালটি এক যুগেরও বেশি সময় ধরে কানায় কানায় ভর্তি কচুরি পানায়। ফলে ভোগান্তির শেষ নেই আশেপাশের 20 গ্রামের প্রায় 2.5 লাখ মানুষের। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে এটি সবুজ গালিচা বিছানো কোনো মাঠ। আসলে তা নয়, এটি বরগুনার আমতলী উপজেলার সুবন্ধী খাল। অপরিকল্পিত বাঁধের কারণে সুদীর্ঘ বছর ধরে কচুরিপানা জমে দূষিত হয়ে গেছে পানি, যার কারণে অসুখ বিসুখ লেগেই আছে স্থানীয় গ্রামবাসীর। শীত মৌসুমের এই সময়ে তীব্র সংকট দেখা দেয় দৈনন্দিন ব্যবহার্য পানির। খালের পানি ব্যবহার করতে পারি না, মশার পাইকা খালের সাইডে আওয়া যায় না। এটা দিয়ে কৃষির পানি উঠামু তার কোনো সুযোগ আমাদের নাই। শুধু সুবন্ধী খাল নয়, কচুরিপানায় আটকে এমন বেহাল অবস্থা আমতলীর লোদা খাল সহ আরও একাধিক খালের। কচুরিপানা উড়াইয়া আমাকে খালটা কাটতে ভালো পানি দিই। আমাদের চাষিদের খুব ক্ষতি হইতে আছে। আমাদের আমতলী উপজেলায় একটা উন্নয়ন প্রকল্প চলমান আছে। প্রকল্পের আওতায় 20টি খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। এছাড়াও আমরা ওখানে 9টা স্লুইস এবং 5টা কালভার্ট নির্মাণ করব। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আমাদের খালগুলো সচল হয়ে যাবে এবং আমরা তারপর ওখান থেকে কচুরিপানা অপসারণ করব। এর ফলে আমতলী এলাকার জলাবদ্ধতা এবং কচুরিপানার সমস্যার সমাধান হবে। নানামুখী সমস্যায় চরম ভোগান্তিতে এখন এসব খালের আশেপাশের 20টি গ্রামের প্রায় 2.5 লাখ মানুষ। সরকারি সহায়তা পেলে কচুরিপানায় বন্দী এই বিশাল জলরাশির মুক্তির পাশাপাশি মুক্তি মিলবে স্থানীয় এলাকাবাসীর। মৎস্য সম্পদের উন্নয়নের সাথে সাথে উন্নয়ন হবে স্থানীয় কৃষি ও কৃষকের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে আপামর মানুষের ঢল নামে এবং সেই জনস্রোত, সেই মানুষের শ্রদ্ধা নিবেদনের কাতার দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে এবং বেলা গড়িয়ে এখন অনেক বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। সেই 6:30 বা 7টা থেকে, যদি 7টায় প্রধান উপদেষ্টা দিয়েছেন, তারপরে যদি ধরি তাহলে প্রায় 3 ঘন্টা বা 2 ঘন্টারও বেশি সময় ধরে মানুষের এই স্রোত কিন্তু চলছে, অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শ্রদ্ধা নিবেদনের কাতারে যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, এরপরে অপেক্ষা করছেন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শ্রদ্ধা নিবেদনের নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে আসলে যেই অবস্থা, অর্থাৎ 5 আগস্টের পরে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপি মনে করে যে শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের জন্য পরবর্তী যে একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের ন্যায় বিচার, সাম্য, মানবাধিক অধিকার, সেই বিষয়গুলো নিশ্চিত করার আন্দোলনেই তারা রয়েছে। তবেই বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার শান্তি হবে। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দর্শক, এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিতে এসেছেন সর্বস্তরের মানুষ। সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, রায়েরবাজারের শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন আমাদের জানাবেন।
ফারজানা, চিত্র হচ্ছে এখন ফুলের শ্রদ্ধায় কিন্তু ভরে গেছে এই বেদি, শহীদ বেদি, যেখানে রায়ের বাজার জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এখানে রাখা হয়েছিল। সেই জায়গায় বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের ভালোবাসা, তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এবং বলেছেন যে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশ যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিল সেটি কিন্তু অনেক দূর গিয়েছে। আমরা কথা বলেছি শিক্ষাবিদদের সাথে, তারা বলেছে স্বাধীনতা এবং বাংলাদেশের বিজয়, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ এটি কোনো সর্বদলীয় বিষয়। এটি যারা মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগ রয়েছে তাদের সবাইকে স্বীকৃতি দিতে হবে। তাদের নিয়ে কোনো ধরনের ব্যঙ্গাত্মক কথা বলা, সেটিকে নিয়ে দলীয়করণ করা যাবে না, এই ধরনের কথা বলেছেন শিক্ষাবিদরা। বলেছেন বাংলাদেশের কাঙ্ক্ষিত মানের শিক্ষা, বাংলাদেশের কাঙ্ক্ষিত মানের যে বুদ্ধিভিত্তিক চর্চা, মুক্ত বুদ্ধির চর্চা, সেই বিষয়গুলো যেন বাংলাদেশে চর্চিত হয় এবং সেই ব্যবস্থা করে দিতে হবে। সেই ধরনের একটি পদ্ধতি গড়ে তুলতে হবে। বাংলাদেশের সকল মানুষ যেন তাদের মৌলিক মানবাধিকার ফিরে পায়, বাংলাদেশের সকল মানুষ যেন সুষ্ঠুভাবে, শান্তিভাবে এবং বাংলাদেশের জন্য, এই বিজয়ের জন্য যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে মূল শোষণহীন এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যেন খুব দ্রুত যারা নীতি নির্ধারণ রয়েছে তারা যেন বুঝতে পারেন এবং পট পরিবর্তনের পরে বাংলাদেশ অসংখ্য মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হবে। সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন করে যেন বাংলাদেশ পিছিয়ে যেতে না হয়, নতুন করে যেন বিভেদের দেয়াল তুলে দেয়া না হয়, এই বিষয়টি তারা বলছেন এখানে। এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলছে। এই ছিল আসলে রায়ের বাজার বধ্যভূমিতে সর্বশেষ অবস্থা। ফারজানা। রায়েরবাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তারা বলেন, বৈষম্যহীন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে আত্মত্যাগ করে গেছেন তা উপলব্ধি করতে হবে, আর সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এছাড়া রায়েরবাজার বধ্যভূমির সৌধে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান বিএনপি মহাসচিব। পরে সেখানে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এবার অন্য প্রসঙ্গ। মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়। এই জেলায় তাপমাত্রা নামলো 9.2 ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ, কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। 2 দিনের মাথায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপমাত্রায় মৃদু শৈত্য প্রবাহ বইছে। এদিকে এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে মনে করে আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, এই শৈত্যপ্রবাহ 3 দিন স্থায়ী হতে পারে। 16 ডিসেম্বরের পর তাপমাত্রা বাড়তে পারে। এরপর 19 ডিসেম্বর থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। কবি হেলাল হাফিজের প্রথম নামাজে জানাজা আজ সকাল 11টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একটি হোস্টেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। দীর্ঘদিন যাবৎ সেই হোস্টেলেই থাকতেন তিনি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পূর্বে মৃত্যু হয় তার। নিঃসঙ্গ এই কবি ও সাংবাদিক দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন। কবির মৃত্যুতে
মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরেই নিজেকে রেখেছিলেন লোকচক্ষুর আড়ালে। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন মিছিলের কবি হেলাল হাফিজ। লড়াইয়ে সংগ্রাম, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ রেখে গেছেন হৃদয়ে হৃদয়ে। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না। চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন অবৈধ হওয়ায় এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত 10 ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞা সেদিন থেকেই কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তবে এবারের আগে কখনোই কোথাও তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিন। এদিনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতি। দিনে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে বুদ্ধিজীবী সৌধে। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলোয় রাঙা অগ্রহায়ণের শেষ ভাগের সকাল। প্রজ্ঞাদীপ্ত মেধাবী সন্তানদের হারানোর হাহাকারে 53 বছরের বাংলাদেশ এখনো বেদনায় লীন। দিনের প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। রাষ্ট্রপতির পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সালাম। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও। 71-এ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধা জানানো হয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলও। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাস্তবে কিন্তু এবার আমরা 2024-এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবার আমরা সংগঠিত করেছি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের নানা পেশার সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জাতির মেধাবী সন্তানদের প্রতি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তাতে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, ন্যায় বিচার এবং বৈষম্যহীনতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারলেই এইসব বীর শহীদদের আত্মার শান্তি হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজারে শ্রদ্ধা জানিয়েছে হাজারো জনতা। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা অসংখ্য মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন। সাম্য, সুবিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আকাঙ্ক্ষা ছিল রায়েরবাজার বধ্যভূমিতে আসা বেশিরভাগ মানুষের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দল মত পথের পার্থক্য ভুলে শিশু কিশোর বৃদ্ধ বনিতা সবাই একই কাতারে। উদ্দেশ্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ। তাই কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই ছুটে চলেছেন অসংখ্য মানুষ। ওদের তো আসলে জানার প্রয়োজন, আমাদের ইতিহাস কি ঘটছিল, আমাদের শহীদরা আমাদের জন্য কেন জীবন দিল। সংখ্যা দিয়ে কোনো শোকের পরিমাপ হয় না। আমার সংখ্যা কতজন আসলো কিংবা কে ঘরে বসে কাঁদলো, সবই একই। শোক নিজের ঘরে নিভৃত পালন করা যায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এবার রায়ের বাজারে যাত্রা ভিন্ন সুরে। শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরীদের স্মৃতির মিনারে
ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। আমাদের একটি মুক্তিবৃদ্ধি কেন্দ্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা করা এবং যার যার পর্যায় থেকে সেই সমাজ বিনির্মাণে এই দেশ পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করা। বৈষম্য বিরোধী শিক্ষার্থী অথবা সাংস্কৃতিক ব্যক্তি সবার চাওয়া স্বাধীনতার এত বছর পরে হলেও মুক্তির আনন্দে বিকশিত হোক এদেশের মানুষ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে এবং এই দেশের মানুষের দেশ হবে, কোনো একটি বিশেষ দলের দেশ হবে না। আজকের এই দিনে এটাই আমরা কামনা করি। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা তারা তাদের সাথে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। আমরা 71-এর লড়াইকে একটি চলমানতার মধ্যে দেখতে চাই। আওয়ামী লীগ সবসময় দেখাইতে চেষ্টা করেছে যে 71-এ যা হওয়ার তা হয়ে গেছে, এবং আওয়ামী লীগ 71-এর পরে যে ক্ষমতায় এসেছে এটাই হচ্ছে বাংলাদেশের বা বাঙালির বা এই জনপদের চূড়ান্ত পরিণতি, যেখানে দেশপ্রেম ও দেশের মানুষের জন্য এক কাতারে দাঁড়াবে সব ধরনের দলীয় সংকীর্ণতা ভুলে সব শ্রেণী পেশার মানুষ। সব কটা জানালার ফাঁক গলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা 24-এও আসে। তারা দেখতে চায় তাদের যে আত্মত্যাগ, যে বলিদান, তার বিনিময়ে আজকের বাংলাদেশ বৈষম্যহীন এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়েছে এখানে আসা সাধারণ মানুষও। তা কতটুকু 53 বছর পরে বাংলাদেশ কোন জায়গায় যাওয়ার কথা এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়েও বিস্তর বিতর্ক চলেছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানকার পরিস্থিতি জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছে। ইফতেখার, রায়েরবাজারের শ্রদ্ধার সর্বশেষ কি চিত্র দেখছেন আপনি, আমাদের জানাবেন। ধন্যবাদ। আজ 14 ডিসেম্বর 1971 সালের 14 ডিসেম্বরে আজকের দিনে মূলত যে শহীদ বুদ্ধিজীবীরা শহীদ হয়েছিলেন জাতিকে মেধাশূন্য করার জন্য, মূলত পাক হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এই মেধাশূন্য করার যে ষড়যন্ত্র করেছিল বা এই হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই কারণেই মূলত আজকের এই দিনে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপনে মূলত দেশ এবং জাতি মূলত প্রতি বছরের মতোই এবারও শ্রদ্ধা জ্ঞাপন করছে। এবং আমি এখন পর্যন্ত যেটা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেগুলো শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এবং এখন পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে যারা রয়েছেন তারা মূলত আসছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে 1971 সালের 14 ডিসেম্বর দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে মূলত তাদের নির্মমভাবে নির্যাতন ও তাদেরকে হত্যা করা হয়। পরে সেই বুদ্ধিজীবী বা জাতির যারা সূর্য সন্তান ছিলেন তাদের লাশ রাজধানীর রায়েরবাজার এই বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়। এবং এখানে সহ দেশের বিভিন্ন স্থানে এবং রাজধানীর আরও একটি স্থান মিরপুর এলাকায়ও অনেক বুদ্ধিজীবীকে তাদের লাশ ফেলে দেওয়া হয় এবং তাদেরকে গণকবর দেওয়া হয় বলে আমরা জানি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে জাতির যে সূর্য সন্তান যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন মুনীর চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান সহ আরও অনেকে। এবং আমি আরও একটি বিষয় জানাতে চাই যে এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা তীরবর্তী রেহাইচরের শাহাদাত স্থলে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং বিশেষ দোয়া করা হয়। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধার সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিলেটে শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী
বুদ্ধিজীবী দিবস। শুরুতেই শ্রদ্ধাঞ্জলি জানান বীর মুক্তিযোদ্ধারা। এরপর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ময়মনসিংহ নগরীর বধ্যভূমিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবস উপলক্ষে সিরাজগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া গাজীপুর, মৌলভীবাজার ও জয়পুরহাটে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশে 2023 সালের সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে বিগত আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত বছর আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটেনি। তবে বিগত আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও ছিল। মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য ঘটনাও ঘটেছে। কান্ট্রি রিপোর্টস অন টেররিজম 2023 বাংলাদেশ শীর্ষ প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী ঘটনার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের মে মাসে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় 2 সেনা সদস্য নিহত হন। বাংলাদেশের সরকার এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টকে দায়ী করে। এর আগে গত বছরের মার্চে একই ধরনের হামলায় একজন সেনা নিহত হয়েছিলেন। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন আরও দাবি দাওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করেছেন শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। কয়েকদিনের লাগাতার কর্মবিরতির কারণে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে এই শিল্পাঞ্চলে। সকাল থেকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ডংলিয়ন ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টসে ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ করে প্রতিষ্ঠানটিতে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের হটিয়ে দিলে ক্ষুব্ধ শ্রমিকরা আরেকটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ সময় পুলিশ সেখান থেকে 2 জনকে আটক করে। উদ্ভূত পরিস্থিতিতে 4টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ নানা শ্রেণী পেশার মানুষ কবির জানাজায় অংশ নেন। এর আগে কবির মরদেহ বাংলা একাডেমিতে আনা হলে তাকে শেষবারের মতো দেখতে আসেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ফুলেল শ্রদ্ধাও জানান তারা। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একটি হোস্টেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিঃসঙ্গ এই কবি ও সাংবাদিক দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা গুম, খুন ও ক্রসফায়ার দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়তে ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। বলেন, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। চিরসবুজ, চিরকুমার বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি হেলাল হাফিজের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে, দ্বিতীয়টি হয় তার দীর্ঘ জীবনের পথ চলা সেই প্রিয় প্রাঙ্গণ জাতীয় প্রেস ক্লাবে। আজই তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। হাসান জাবেদের রিপোর্টে। সাহিত্য অঙ্গনে অনবদ্য ভূমিকা রাখায় কবি হেলাল হাফিজকে দেয়া হয়েছিল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তাই শেষ বিদায় জানাতে যে জলে আগুন জ্বলে কবিতার কবিকে নেওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাজায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন। একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে
বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছেন। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি, ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল। এরপর চিরযুবা এই কবি ও সাংবাদিকের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা ছুটে আসেন কবিকে শেষবারের মতো দেখতে। আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবেও। আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্যরা জানাজায় অংশ নেন। চাচুকে অনেক বলতাম, বলার পরেও মানে বলতো আমাকে জাস্ট হ্যাঁ আসবো, শেষ সময়টা আমি তোর সাথে থাকবো, শেষ সময়টা তুই যাতে এত কান্নাকাটি করিস, আমি শেষ সময়টা তোর সাথেই থাকবো। মাত্র তিনটা বই ওনার, এই কয়টা কবিতা দিয়ে উনি এখন কি বলবো, এই মুহূর্তে মানে ওনার মতো কবিতার বই কারো বিক্রি হয় নাই, মানে এত জনপ্রিয় কবি উনি ছিলেন। তারপর নিঃসঙ্গ চিরকুমার কবিকে বিদায় জানান তার ভক্তকুল। চিরবিদায় নিলেও কবি হেলাল হাফিজ অমর হয়ে থাকবেন তার কবিতা ও সাহিত্যের মধ্যে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়টির এসসি অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ধারাবাহিকতা রক্ষা করে শহীদ আবু সাইদ মুগ্ধরা 24 দেশের মানুষকে মুক্তি এনে দিয়েছে। শহীদদের রক্তের দায় পরিশোধের জন্য সবাইকে নিজের জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। প্রতিটি ঘটনায় একটি প্রতিষ্ঠান তার মতো করে অবদান রেখে চলে, যার যার পর্যায় থেকে সেই ভূমিকাটি পালন করছে কিনা, এটাই রক্তের ঋণ শোধ করার ন্যূনতম উপায়। যে জাতির প্রয়োজনে এই প্রতিষ্ঠান প্রতিবার উঠে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন ৭১-এর শহীদ ও গণহত্যার শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদত বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার প্রতি শ্রদ্ধা জানাতে মহানন্দা নদী তীরবর্তী রেহাইচরের শাহাদত স্থলে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। চট্টগ্রামে নগরের খুলশী পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এছাড়াও শহীদ পরিবারের স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কোর্ট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠন নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করেছে। বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজনৈতিক সামাজিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নগরীর 30 গোডাউনের বধ্যভূমিতে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতির নামফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রংপুরের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিলেটের নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়া ময়মনসিংহ নগরের বধ্যভূমিতে মুন্সিগঞ্জ, নেত্রকোনা, নাটোর, সিরাজগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, জয়পুরহাট, রাঙ্গামাটি সহ দেশের অন্য সব জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে বেলাবো উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দেশের সাথে সুসম্পর্ক সম্মানের ভিত্তিতে চাই, সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো, তারা দেশ চালাবে। তাদের প্রতি শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়। এই দায়িত্ব আপনাদের উপর থাকবে, আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন। দেশে সংবিধানের নামে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এখন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া বলেন, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। সংগঠনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও পেশাজীবীরা বক্তব্য রাখেন। আমরা দেখেছি সংবিধানের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে গণতন্ত্র হত্যা হয়েছে। সেই অবস্থা থেকে আপনাদের অকুণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নিয়ে যাওয়া নাবিক ও জেলেসহ ট্রলার দুটি মুক্তির ব্যাপারে শর্ত দিয়েছে সে দেশের কোস্টগার্ড। সকালে আটক নাবিকদের একজন অপহৃত জাহাজের মালিককে অডিও বার্তায় একথা জানান। শর্তে বলা হয়েছে, ভারতীয় 3টি ফিশিং ট্রলার নাবিকসহ বাংলাদেশে আটক রয়েছে। ট্রলার সহ তাদের ফেরত দেয়া হলে বাংলাদেশের 2 ট্রলার ও আটক নাবিকদের মুক্তি দেয়া হবে। গত 9 ডিসেম্বর সুন্দরবনের অদূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিল মেঘনা ও লায়লা নামের 2টি বাংলাদেশি ফিশিং ট্রলার। এ সময় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ জলসীমায় ঢুকে ট্রলার দুটির 79 জন মাঝি মাল্লা সহ সবাইকে অপহরণ করে নিয়ে যায়। ট্রলার মালিকরা জানান, পরে ট্রলার দুটি উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরের কাছাকাছি নিয়ে আটকে রাখে। আজ সকালে FB লায়লা ট্রলারের চালক রাজীব চন্দ্র শীল অডিও বার্তায় জানিয়েছেন, তাদের সহ ট্রলার দুটি ছেড়ে দিতে ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। তবে একই সাথে বাংলাদেশ কোস্টগার্ডের হাতে আটক ভারতীয় 3টি ট্রলার সহ সে দেশের নাবিকদের মুক্তি দিতে হবে। গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, এখন যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার। ভারত বাংলাদেশের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপন করতে চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের 63টি শহীদ পরিবারের মধ্যে 46টি পরিবারের প্রত্যেককে 5 লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। 24-এর অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। শেখ হাসিনার আমলে গত 15.5 বছরে গ্যাস কূপ খনন করা হয়নি বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ সার ইউরিয়া কারখানায় পরিদর্শন শেষে তিনি কথা বলেন। 15 বছর নতুন করে খনন করা হয়ই নাই, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। দেশীয় প্রযুক্তিতে কম খরচে অধিক উৎপাদনশীল পদ্ধতির মাছ চাষ ব্যবস্থা উদ্ভাবন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগ। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই উদ্ভাবন কম খরচে আধুনিক মাছ চাষ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্পের সমাপনী কর্মশালায় এই উদ্ভাবনের সফলতার বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ও সিলেট জেলা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ দুলদুল বাড়ি ও ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী এম সাত্তারের সার্বিক তত্ত্বাবধানে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ফুটবল একাডেমির উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা সাবেক ফুটবলার আবিবুল বারী আয়হান। পরে প্রীতি ম্যাচের নির্ধারিত সময়ে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে সিলেট জেলা দল। BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has said his party aims to make the best use of the opportunity created by the fall of fascist forces to build Bangladesh into a truly democratic, modern and discrimination-free state. He told reporters after paying tribute to the intellectuals at the Martyred Intellectuals Memorial in Mirpur this morning. Hoping that an election will be arranged soon as per the people's wishes, Fakhrul said they are always hopeful. An interim government has already been established and they are cooperating. They hope an election will be arranged very soon according to the people's will. The people will have the opportunity to choose their representatives through a free, fair and impartial election, he added. যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাস্তবে কিন্তু এবার আমরা 2024-এর ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান এবার আমরা সংগঠিত করেছি। বুদ্ধিজীবী দিবসে আমাদের শহীদদের প্রতি স্মরণ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে আগামী দিনের লড়াইয়ের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। Jatiyo Nagarik Committee Chief Organizer Sarjis Alam has warned that they won't spare Chief Advisor Professor Muhammad Yunus even if he betrays with the spirit of mass uprising. He said this while addressing a program organized by July Martyred Memorial Foundation in Rajshahi today. 2024-এর অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের এই হত্যা মামলাগুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। The government has given a clear message to India that Bangladesh wants a good relationship with them based on the interests of both nations, said the Foreign Advisor Tawhid Hussain. The government will go away after handing over power to the politicians through elections. The government aims to hand over power through a neutral and proper election. There are no doubts about that, the advisor said while exchanging views with the various dignitaries at Noshinde's Belabo today. The interim government's first job is to bring back stability in the country, he added. আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো, তারা দেশ চালাবে। তাদের প্রতি শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়, এই দায়িত্ব আপনাদের উপর থাকবে। আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন। Eminent poet Helal Hafiz was laid to rest with state honours at the Martyred Intellectuals Graveyard at Mirpur in Dhaka. He was buried around 3 p.m. after the second Namaz-e-Janaza that took place at National Press Club. The first Namaz-e-Janaza was held at Bangla Academy premises in the morning. Family members, admirers and distinguished personalities paid their last respects to the poet at these venues. Hafiz, a celebrated poet of rebellion and love, passed away at the age of 76. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি বৈষম্যহীন উদার দেশ গড়তে চায় যাতে সমান সুযোগ থাকবে সবার। বলেছেন, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে থাকবে না কেউই। প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মত বিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। মতবিনিময় সভায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জীবনমান উন্নয়নে নানা দাবিও জানান তারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা পরিবার ও সমাজেরই অংশ।
তিনি বলেন, শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা সত্ত্বেও যারা অর্থনীতিতে ভূমিকা রাখছে তাদের বিজয়ের গল্প সবাইকে আলোর পথ দেখায়। প্রতিশ্রুতি দেন আগামীর বাংলাদেশ হবে সবার, থাকবে না কোনো বৈষম্য। আগামীর বাংলাদেশে শারীরিক প্রতি সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে, সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদায়ী গল্প সৃষ্টি করা হবে। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না, আর এগোতেও আমরা চাই না। আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য যেন হয়। তারেক রহমান বলেন, অন্য নাগরিক অধিকার কেড়ে নেওয়ার মতো প্রতিবন্ধীদের ভাতাও আত্মসাৎ করেছিল ফ্যাসিবাদী সরকার। বিএনপি সরকার, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করে। পরবর্তী সরকার সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য না রেখে শুধুমাত্র তাদের দলীয় কর্মীদের মাঝেই বিতরণ করে লুটপাট করে নিয়েছে। অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের বা ভাই বোনদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই আমাদের পরিকল্পনার ভিতরে। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি চাকরিতে কোটা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে যানবাহন চলাচল সীমিত করার একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শুক্র, শনি এবং সরকারি ছুটির দিনে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত এবং অন্যান্য দিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন প্রবেশ করতে পারবে। এমন সিদ্ধান্তে সাপ্তাহিক ছুটির দিনে বিকেলে ক্যাম্পাস এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। না, এটা তো জানা ছিল না, হঠাৎ করে মানে আজকে জানলাম। আসলে ঠিক হচ্ছে না, একদমই ঠিক হচ্ছে না, কারণ এটা ইউনিভার্সিটির পজিশনটা এমন একটা পাবলিক প্লেসে, এখন শুধুমাত্র তাদের সিকিউরিটির জন্য বা তাদের প্রাইভেসির জন্য আমি একটা এত বড় এরিয়া রাস্তাটা ব্লক করে দেওয়াটা তো অন্যায়। দামদর বেশি ভাই, অতিরিক্ত। হ্যাঁ, আমরা কামরাঙ্গীর চর থেকে আসতেছি, অনেক সময় লাগলো আসছি। এটা যদি বন্ধ করে দেওয়া হয়, কারণ আশপাশে মার্কেট, মেট্রো রেল, মানুষের আসা যাওয়া খুব কষ্ট হইতেছে। কারণ এই রাস্তা বন্ধ করলে ঢাকা শহরের জ্যাম আরও তীব্র থেকে তীব্র কঠিন হয়ে যাবে মানুষের চলাফেরার জন্য। ইনজুরি কাটিয়ে প্রায় 1.5 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম। হাতের ইনজুরিতে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করতে পারেননি তিনি, যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। 4 উইকস প্লাস অলমোস্ট 5 উইকস হয়ে যাচ্ছে। তো আমি লাস্ট এক সপ্তাহখানেক ধরে ব্যাটিং করছি, তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিনই কনফিডেন্ট এবং আজকেও পেস বল খেলেছে, তো আলহামদুলিল্লাহ ব্যথা অনেকটা কমে গেছে। তো আশা করছি এনসিএল এর শেষের দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারবো হোপফুলি। আমার প্ল্যান আছে 17 তারিখ থেকে যে কয়টা ম্যাচ ইনশাআল্লাহ সে কয়টা ম্যাচ খেলার। এখনও কিপিংটা ওরকম করে শুরু করিনি, তো এনসিএল এ হোপফুলি আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে খেলবো, বাট এনসিএল এর পরে ইনশাআল্লাহ বিপিএল এর আগে হোপফুলি আই উইল বি ফিট ফর কিপিং অ্যাজ ওয়েল।